আমরা আমাদের সকালের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে পরীক্ষার সময় অনেক প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমরা কখনো অবহেলা করে পড়ি না। যেমন গ্রাম্য আদালত আইন। এই গ্রাম আদালত আইন যে আছে, অর্থাৎ এই অর্থাৎ গ্রাম আদালত আইন 2013 সংশোধনী, এটা কে পরিচালনা করে থাকেন? কেউ বলতে পারো তোমরা? গ্রাম আদালত আইন এটা কে পরিচালনা করে থাকেন? ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন চেয়ারম্যান। ইউনিয়নের চেয়ারম্যান করেন, তাই নাকি? এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, জানো তো তোমরা নাকি জানো না? কোনটা? প্রশ্ন আসছে কয়েকবার, ইন্সপেক্টরশিপেও প্রশ্ন আসছে। তো এই জন্য আমরা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে এই জন্যই দেখবো, যে যেহেতু প্রশ্ন আসতেছে, সেক্ষেত্রে আমাদের একটু দেখা দরকার। এখানে আমি বের করে নেই, গ্রাম আদালত আইন। আচ্ছা, এখানে গ্রাম আদালত কর্তৃক যে কোন কোন মামলাগুলো বিচার করা যাবে, তো এখানে একটা বিষয় বলা আছে, এই আইনের 3 ধারায় বলা আছে গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা। অর্থাৎ গ্রাম আদালতের চেয়ারম্যান কে থাকবেন? চেয়ারম্যান আছে গ্রাম আদালতের প্রধান, পেনাল কোর্ট, ইউনিয়ন পরিষদ, এখতিয়ার, সহকারী জজ ইত্যাদি, কনিষ্ঠতম দায়রা জজ। পেনাল কোড আছে পক্ষ। গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা, অর্থাৎ গ্রাম আদালতে কোন কোন মামলাগুলো বিচার করা যাবে। তো এই আইনের 3 ধারায় বলা আছে যে ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধিতে যাই কিছু থাকুক না কেন, তফসিলের প্রথম অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত ফৌজদারি মামলা এবং দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত দেওয়ানি মামলা, অতঃপর ভিন্ন কোনো বিধান না থাকলে গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য হবে, এবং ফৌজদারি বা দেওয়ানি আদালত অনুরূপ কোনো মামলা বা মোকদ্দমার বিচার করিবার এখতিয়ার থাকিবে না। প্রথম তফসিল কোনটা? ফৌজদারি অপরাধ। হ্যাঁ, হ্যাঁ। প্রথম তফসিল স্যার ফৌজদারি অপরাধ। দ্বিতীয় তফসিলে দেওয়ানি অপরাধ, দেওয়ানি তাই না? অপরাধ। জি স্যার। তাহলে গ্রাম আদালত কি ফৌজদারি এবং দেওয়ানি উভয় মামলা কি তদন্ত করতে পারবেন, বিচার কার্য পরিচালনা করতে পারবেন? তফসিলের স্যার প্রথম অংশ দণ্ডবিধি, দ্বিতীয় অংশ দেওয়ানি মামলা সমূহ করতে পারবে স্যার। গ্রাম আদালতের তফসিল না, গ্রাম আদালতের তফসিল কোথায় আছে? স্যার এইখানে উল্লেখ করা আছে স্যার, এই আইনের সাথে আছে স্যার, এই বইতে এই আইনের সাথে উল্লেখ করা আছে স্যার। শেষে উল্লেখ করা আছে, এই তো। আচ্ছা, জি স্যার। এখানে যে কথাটা বলা আছে প্যানেল কোডের 323 এইগুলো গ্রাম আদালত পারবেন নাকি? জি স্যার। তাহলে কি চেয়ারম্যান কি এগুলোর বিচার করতে পারবেন? জি জি স্যার। স্যার পারবেন। না মনে হয়। যাক, আমরা আসি এখানে আমাদের কথা যেটা, আমরা সেটা আগে দেখে নিই। গ্রাম আদালত বেশি করে বিচার করো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা দেখবো, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা, অর্থাৎ কোন কোন ঘটনাগুলো গ্রাম আদালত কর্তৃক বিচার করা যাবে। তো সেখানে বলা আছে গ্রাম আদালতের তফসিলের প্রথম অংশে বর্ণিত ফৌজদারি মামলা বিচার হবে না, যদি উক্ত মামলার অভিযুক্ত ব্যক্তি পূর্বে কোনো সময়ে গ্রাম আদালত বা আমলযোগ্য অপরাধের জন্য কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে, অথবা তফসিলের দ্বিতীয় অংশে বিধানাবলীর সহিত সম্পর্কিত মামলা গ্রাম আদালত কর্তৃক বিচার্য হবে না, যদি উক্ত মামলা কোনো নাবালকের স্বার্থে জড়িত থাকে, বিবাদের পক্ষগণের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি, সালিস বা বিরোধ নিষ্পত্তি বিধান থাকে, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা কর্তব্য পালনরত কোনো সরকারি কর্মচারী উক্ত বিধানের কোনো পক্ষ হয়। তার মানে এখানে কিছু কিছু বিষয় আছে গ্রাম আদালত বিচার করতে পারবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে গ্রাম আদালত এগুলো বিচার করতে পারবে না। অর্থাৎ এই গ্রাম আদালত আইন 2013 সেখানে যে কথাটি বলেছে, গ্রাম আদালতে যে সকল বিষয় আছে, অর্থাৎ প্রথম তফসিল এবং দ্বিতীয় তফসিল, যে সকল বিষয় আছে, এই সকল বিষয় তিনি কি করতে পারবেন?
এখানে স্পষ্ট করে বলা আছে, ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি যাহাই কিছু থাকুক না কেন, তৌফিকের প্রথম অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত ফৌজদারি, দ্বিতীয় অংশে বর্ণিত বিধানাবলী সম্পর্কিত দেওয়ানি মামলা, অতঃপর ভিন্ন কোনো বিধান না থাকলে গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য হবে, এবং কোনো ফৌজদারি বা দেওয়ানি আদালত অনুরূপ কোনো মামলা বা মোকদ্দমার বিচার করিবার এখতিয়ার রাখেন না। গ্রাম আদালতে তফসিল বর্ণিত যে সকল বিষয় আছে, এগুলো কোনো আদালত, অন্য কোনো আদালত বিচার করার এখতিয়ার রাখেন না, নাকি? জি স্যার, জি স্যার। তোমাদের কাছে কি বই আছে? অনেকের কাছে মনে হয় গ্রাম আদালত বই নাই, কি? আচ্ছা স্যার। আচ্ছা, আচ্ছা স্যার। গ্রাম আদালতের এই তিন ধারাটা দেখো। আহ, গ্রাম আদালতের এখতিয়ার সমূহ, 6 ধারার বিষয়টা দেখো, 3 এবং 6। সেখানে বলা আছে যে ইউনিয়নে অপরাধ সংগঠিত হবে, অর্থাৎ যে ইউনিয়নে অপরাধ সংগঠিত হবে বা মামলার কারণ উল্লেখ হবে, বিবাদের পক্ষগণ সাধারণত সেই ইউনিয়নের বাসিন্দা হলে উপধারা 2 এর বিধান সাপেক্ষে গ্রাম আদালত গঠিত এবং উক্ত মামলার বিচার কারবার এখতিয়ার সংশ্লিষ্ট গ্রাম আদালতে থাকবে। যেমন আমাদের এমসিকে আসছিল না, যে গ্রাম আদালত আইন অনুযায়ী কোন জায়গায় বিচার হবে? এমসিকিউ আসছিল না, আইনুল? আগে আসতো যে এমসিকিউ। ছিল স্যার। 6 ধারার বিধানটা কি? সেখানে একটা কথা বলা আছে যে, যে ইউনিয়নে অপরাধ সংগঠিত হবে বা বা মামলার কারণ উল্লেখ হবে, বিবাদের পক্ষগণ সাধারণত সেই ইউনিয়নের বাসিন্দা হলে উপধারা 2 এর বিধান সাপেক্ষে গ্রাম আদালত গঠিত হবে এবং উক্ত মামলার বিচার কারবার এখতিয়ার সংশ্লিষ্ট গ্রাম আদালতে থাকবে। তার মানে ওই বাদীর বাড়ি যেখানে, সেখানেও বিচার হতে পারে, নাকি? জি আইনুল? স্যার। জি স্যার। আচ্ছা, যে ইউনিয়নে অপরাধ সংগঠিত হবে বা মামলার কারণ উদ্ভব হবে, বিবাদের এক পক্ষ সেই ইউনিয়নের বাসিন্দা হলে, অপর পক্ষগণ ভিন্ন ইউনিয়নের বাসিন্দা হলে, যে ইউনিয়নে মধ্যে অপরাধ সংগঠিত হবে বা মামলার কারণ উল্লেখ হবে, সেই ইউনিয়নের গ্রাম আদালত গঠিত হবে। তবে পক্ষগণ ইচ্ছা করলে নিজ 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 ইউনিয়ন হতে প্রতিনিধি মনোনীত করতে পারেন। ভালো কথা, এখানে বলা আছে যে যখন সমস্যা দেখা দিবে, তার মধ্যে যে কোনো একটিতে গ্রাম আদালত করতে পারে, অর্থাৎ গ্রাম আদালতের এখতিয়ার। গ্রাম আদালত কি ধরনের? গ্রাম আদালতের এখতিয়ারের বিষয়টি হলো যে, গ্রাম আদালত বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে ঘটনার স্থান কোথায় নির্ধারণ করতে পারবে, বা বিচারের স্থান কোথায় সেটা নির্ধারণ করতে পারবেন। তাহলে আমরা 3 ধারাটা এবং 6 ধারাটা দেখতে পারি। তোমরা একটু ভালো করে পড়ে নিও, এগুলো আমাদের আসলে পড়া দরকার ছিল। আমরা তো শুধু পড়ছি হলো গ্রাম আদালতের যে সমন করতে পারে কিংবা অবমাননার ফল, এগুলোই আমরা পড়ছি, কিন্তু বাকিগুলো পড়া দরকার আছে। মামলা তদন্তের সময়সীমা প্রয়োজন নেই, প্রাক বিচার প্রয়োজন নেই, মামলা নিষ্পত্তির সময়সীমা প্রয়োজন নেই, গ্রাম আদালতের ক্ষমতা, এটা আমাদের প্রয়োজন আছে। গ্রাম আদালতের ক্ষমতা বলা আছে, এই আইনের ভিন্নরূপ কোনো বিধান না থাকলে গ্রাম আদালত তফসিলের প্রথম অংশে বর্ণিত অপরাধ সমূহের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে, এখানে 75,000 টাকা ছিল, এখানে মনে হয় টাকা এখন 3 লক্ষ করছে, নাকি? হ্যাঁ। জি স্যার। 3 লক্ষ করছে না? জি স্যার, 3 লক্ষ। জানা নাই। এসব বই তো আপডেট বই কিনলাম স্যার, আমার বইতে 75 লেখা স্যার। না, এটা 3 লক্ষ হয়েছে। কি 3 লক্ষ হয়েছে না, আইনুল? হ্যাঁ সঠিক স্যার, 3 লক্ষ হয়েছে। আমারও সঠিক জানা নাই স্যার। আমারও তো নতুন বই, 3 লক্ষ তারপরে হয়েছে, এখানে সেদিন তো প্রশ্ন আমি করা দেখলাম যায় যে। ইয়াতে, ওই যে তোমার এমসিকিউ তো দেখলাম, তো গ্রাম আদালতের এই যে, এখনো শোনো, এটা নিশ্চিত করার জন্য তোমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে তুমি যদি এই গ্রাম আদালত আইন লেখো, মানে গ্রাম আদালত আইন দেখো, গ্রাম আদালত কত সালের হয়েছে এটা? 22-এ না কততে? 2006 স্যার। 2006 স্যার, 2006। না, 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 এই যে তিন 3 লক্ষ টাকা করছে কত সালে? এটা তো জানা নাই স্যার। 3 লক্ষ টাকা করছে, তখন কত 75,000-ই বললে? আছে স্যার। কালকে তো আমরা উত্তর দিলাম, তখন বললা 3 লক্ষ টাকা, এবং বইও না দেখলাম স্যার, স্যার একটা গেজেট বাইরে ছিল, গেজেটে পাওয়া হয়েছে সেটা স্যার। কোন সালে? স্যার 24 সালে স্যার। 24 সালে? 24 সালের ইয়া তো আর আমাদের কাছে নাই, এখানে অ্যাপসেও নাই। আচ্ছা, দেখতেছি আমি, এটা অবশ্যই আমি আমি নিজে দেখছি, বুঝতে পারছো?
আমি নিজে দেখছি যে তিন এখানে। লাখই আছে স্যার, ওটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। 3 লাখ হবে স্যার। কোথায় বলা আছে এটা? চেঞ্জ হয়েছে স্যার, 75,000 টাকা জরিমানা ছিল, পরে 3 লাখ হ্যাঁ টাকা করছে। বাবারে, আমি তো বুঝতেছি না এটা কোন ধারায় আছে। এই যে গ্রাম আদালত আইন 2024-এর পিডিএফ আমি দেখতেছি। এটা জানো না কিছু না, হুদাই বললা। তো তোমার কথা কিভাবে বিশ্বাস করবো যদি বইতে না থাকে? কথাটা কি বুঝতে পারছো? স্যার 7 ধারা সংশোধন দেখেন স্যার, 7 ধারা। হ্যাঁ, সেটাই তো দেখবো, 7 ধারায় তো এখানে তো একটা আছে। আমি দেখতেছি যে গ্রাম আদালত আইনের, আমি পিডিএফটা দেখতেছি। আর এক বিষয়, তোমরা কেউ পারছো কেউ ডাউনলোড করতে? আমারটা ডাউনলোড হচ্ছে না। কেউ করতে পারছো? হ্যান্ডেল দেখো তো। 7 ধারা। 7 ধারায় বলা আছে যে উক্ত আইনের 7 ধারা উপধারা 1-এর উল্লেখিত 75,000 টাকার বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে 3 লক্ষ টাকা বন্ধনী হবে। বুঝতে পারছো? 24 সালে করছে এটা। তার মানে গ্রাম আদালতের ক্ষমতা, আমরা এখানে গ্রাম গ্রাম আদালতের ক্ষমতা বা এমনও আসতে পারে যে গ্রাম আদালত বা গ্রাম্য আদালত বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার আওতাধীন কোনো মামলায় বা তার আওতাধীন বিচার কাজে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। সেখানে 3 লক্ষ টাকার কথা বলা হয়েছে 7 ধারায়। বলছে গ্রাম আদালতের ক্ষমতাতে বলা আছে ভিন্নতর কিছুই না থাকলে তফসিলের প্রথম অংশে বর্ণিত অপরাধ সমূহের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কেবল 3 লক্ষ টাকা জরিমানা, ক্ষতিপূরণ প্রদান আদেশ প্রদান করতে পারবেন। আদালতের তফসিলের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয় স্বার্থের সাথে সম্পর্কিত কোনো মামলার অনুরূপ বিষয়ে তফসিলে উল্লেখিত পরিমাণ অর্থ প্রদানের জন্য আদেশ প্রদান বা সম্পত্তির প্রকৃত মালিক সম্পত্তি বা উহার দখল প্রত্যর্পণ করবার জন্য আদেশ প্রদান করতে পারবেন। যাক, এখানে এই গ্রাম আদালতের যে ক্ষমতাটা আছে, তারা যে গ্রাম আদালত তার বিচার কাজে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। এবং এই সম্পত্তি বা উহার দখলদার, এই এই দখলদার সম্পর্কে আদেশ প্রদান করতে পারবেন। গ্রাম আদালতের ক্ষমতা এখানে দেয়া আছে, অর্থাৎ গ্রাম আদালতের ক্ষমতা। তো এখানে একটা বিষয় হলো, প্রশ্নটা এমনও হতে পারে যে গ্রাম আদালত কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। আমাদের প্রশ্নটা আসছিল যেমন, কে কি অপরাধ করলো ব্যাখ্যা দিন বা সংশ্লিষ্ট কাজের ব্যাখ্যা দিন। ইন্সপেক্টরশিপে আসছিল যে আইনজীবী নিয়োগ করছে, গ্রাম আদালত আসলে আইনজীবী নিয়োগ করার কোনো সুযোগ নেই। আইনজীবী নিষিদ্ধ স্যার। হ্যাঁ। মিথ্যা মামলা দায়েরের জরিমানা। মিথ্যা মামলার 9-এর ক ধারাটাও আমরা একটু দেখতে পারি। সেখানে যে কথাটি বলা আছে, মিথ্যা মামলা দায়েরের জরিমানা বলছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীন মামলা করিবার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নাই জানিয়াও মামলা দায়ের করেন বা করান, তাহলে উক্ত ব্যক্তিকে অনধিক 5,000 টাকা জরিমানা। এটাও মনে হয় সংশোধন হয়েছে নাকি এটা? এই 5,000-এর পরিবর্তে কি টাকা পরিবর্তন করছে নাকি দেখো তো, 9 ধারাটাও আছে নাকি? 9 ধারাটাও কি ইয়ে আছে? 9 ধারাটা, 9 ধারা, হ্যাঁ 9 ধারার কথা কি বলা আছে? 9 ধারাটা আমরা দেখি। 9 ধারায় বলা আছে যে আহ গ্রাম আদালত দেওয়ানি বিরোধ সংক্রান্ত মামলা চলাকালীন কোনো পক্ষ মৃত্যুবরণ করলে, 9, 9-এর ক আমরা দেখি। আছে 9-এর ক। 9 ধারা, 10 ধারা। 9-এর ক তো এখানে নাই। 15-এর ক আছে, 9-এর ক নাই না, ঠিক আছে। এখানে কথাটি বলা আছে যে মিথ্যা মামলা দায়েরের ক্ষেত্রে জরিমানা। এখানে 9-এর ক ধারায় বলা আছে, এই গ্রাম আদালত আইনের 9-এর কতে বলা আছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করিবার উদ্দেশ্যে বা তার আহ সম্মান, এখানে কথাটা বলা নাই,
যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা করেন, তাহলে তার 5,000 টাকা জরিমানা। এখানে আরেকটা বিষয় বলা আছে যে আরোপিত জরিমানার টাকা মিথ্যা মামলা দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে এবং উক্ত টাকা ধারা 9-3 ধারার বিধান অনুসারে আদায়যোগ্য হবে। 9-3, 9-3 তো নাই এখানে। যাই হোক, একটা প্রশ্ন মনে হয় আসছিল, সাক্ষীকে সমন দেওয়ার ক্ষমতা, এটা আসছিল নাকি আইনুল লিখিত? আমাদের আসছিল স্যার। হ্যাঁ। তো 10 ধারায় বলছে সাক্ষীকে সমন ইত্যাদি ক্ষেত্রে গ্রাম আদালতের ক্ষমতা, বলছে গ্রাম আদালত, এটাও কিন্তু সংশোধন হয়েছে। এই জন্য এই জিনিসটা দেখো, সংশোধনের কিছু কিছু আইন আছে, হুট করে দিল তোমরা বুঝলা না। এখানে সংশোধনের যে বিষয়টা দিছে আমরা দেখি, সংশোধন 10 ধারা সংশোধন আছে। 10-এ কি বলছে দেখি। 10-এ বলা আছে যে প্রথমাংশ ফৌজদারি মামলা সমূহ ক্রমিক নম্বর 3, 5, 6, 7 75,000 টাকা বন্ধনের পরিবর্তে 3 লক্ষ টাকা হবে। আচ্ছা, 3 লক্ষ টাকা প্রতিস্থাপিত হবে। বুঝতে পারছি। সাক্ষীকে সমন দেওয়ার ক্ষমতা, বলছে গ্রাম আদালত যে কোনো ব্যক্তিকে আদালতে হাজির হতে বা স্বাক্ষর দেওয়ার জন্য, কোনো দলিল দাখিল করার জন্য বা কারবার করার জন্য সমন দিতে পারে। আরে কি বিপদে পড়লাম। তাহলে গ্রাম আদালত কর্তৃক সাক্ষীকে সমন দেওয়ার ক্ষমতা আছে, সেটা বলা আছে এই আইনের 10 ধারা। সেখানে যে কথাটি বলছে, গ্রাম আদালত কোনো ব্যক্তিকে, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য তার তার আদালতে হাজির হওয়ার জন্য তিনি নোটিশ বা সমন দিতে পারবেন। তবে শর্ত থাকে যে দেওয়ানি কার্যবিধির 133 ধারার উপধারা 1-এর ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির হতে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে ব্যক্তিগত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া যাবে না। অর্থাৎ দেওয়ানি, দেওয়ানি এটা ফৌজদারি কার্যবিধি না, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী যাকে সশরীরে হাজির হওয়ার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা যাবে না। গ্রাম আদালত যুক্তিসঙ্গতভাবে যদি মনে করেন যে অহেতুক বিলম্ব, খরচ বা অসুবিধা ব্যতীত কোনো সাক্ষীকে হাজির করা সম্ভব নয়, তবে আদালত এই সাক্ষীকে সমন দিতে বা সেই সাক্ষীর বিরুদ্ধে প্রদত্ত সমন কার্যকর করতে অগ্রাহ্য করতে পারবেন। অর্থাৎ এছাড়াও আদালত ব্যবস্থা নিতে পারবেন নাকি, সেই 32 ধারার মতো কথাগুলো বলছে। এটা কিন্তু গুরুত্ব সহকারে তোমরা দেখো। আচ্ছা, গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূত এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তির ভ্রমণ ও অন্যান্য খরচ নির্বাহ বাবদ আদালতের বিবেচনা মতে পর্যাপ্ত অর্থ তাকে প্রদানের জন্য আদালতে জমা দেওয়া না হলে গ্রাম আদালত ওই ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য অথবা কোনো দলিল দাখিল করার জন্য বা করাবার জন্য নির্দেশ প্রদান করতে পারবেন না। টাকা পয়সা যদি না দাও, তুমি যদি খরচ না দাও, তাকে এটা করা যাবে না। তাহলে দূরের থেকে একটা লোক কাগজপত্র নিয়ে আসবে, তোমার কাছে সাক্ষ্য দিতে আসবে, তুমি তার ভ্রমণ ভাতা দিবে না, এটা চলবে না। আচ্ছা, আমরা তো আসলে এগুলো পড়ি নাই, বুঝতে পারছো আইনুল, আমরা কিন্তু এগুলো পড়ি নাই, এগুলো কিন্তু পড়া দরকার। সঠিক স্যার। যে তোমরা যারা আছো, শোনো, প্রত্যেকের বলে, যারা আমার কথা শুনছো বা ভিডিওটা দেখবে, প্রত্যেকের জন্য আমি বলছি যে আমাদের যে বিভিন্ন, তোমাদের ওখানে তো অনেকগুলো মাইনর অ্যাক্ট আছে যেগুলো, বিশেষ করে পুলিশ হ্যান্ডবুক যারা কিনছে, 1-150 মাইনর অ্যাক্ট আছে, যে আন্দাজে কিছু কিছু দেখবা যে বিচার করার ক্ষমতা, পুলিশের ক্ষমতা, সমন দেওয়ার ক্ষমতা, গ্রেপ্তার করার ক্ষমতা, এগুলো একটু দেখে নেবা, তার ধারণা থাকবে তোমার। আমি তো এমন কোনো প্রশ্ন নাই যে তোমাদেরকে পড়াই নেই, কি বাকি আছে কোনোটা? কোনোটা বাকি আছে যে স্যার এই আইনটা পড়ার নাই? কি আইনুল, তুমি তো, না স্যার, বাকি নেই স্যার। কি রাশেদ বা সাইফুল আছে? সাইফুল তো প্রথম থেকে, সাইফুল আছে নাকি এরকম যে এগুলো পড়ি নাই? না, মোটামুটি সব করা হয়েছে স্যার। তারপরেও আমরা সেগুলো আবার পড়বো, আমরা আবার পড়বো। তোমাদের পরীক্ষা কি শুক্রবার না? বৃহস্পতিবার আর শুক্রবার। এই যে এই বৃহস্পতিবার 3 তারিখে। জি স্যার, 3 তারিখ 4 তারিখ। আল্লাহ ভরসা। যাক, তোমরা এগুলো একটু দেখে নাও, এগুলো পড়ার কিছু না, শুধু একটু ধারণা নাও যে গ্রাম আদালতে কোনগুলো বিচার গ্রাম আদালত আইনটা দেখো,
এরপর তোমার ধূমপান, ওই যে নিষিদ্ধ আইন যেটা আছে, তামাক আইন আছে, এগুলো দেখো। তারপরে তোমার ইট পোড়ানো বা এগুলা কিছু আছে, এগুলো দেখতে হবে। পরীক্ষায় যে একজনের পরিবর্তে আর একজন পরীক্ষা দেন, এগুলো দেখতে হবে। এগুলো দেখলে তোমাদেরই একটা জ্ঞান আসবে, কারণ এখন আর অন্য কিছু দেখার সুযোগ নেই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা রাত্রিকালে যে আলোচনাটা করবো সেটা সাজেশন মূলক, উভয় পরীক্ষার জন্য সাজেশন মূলক। শুধু আমরা প্রশ্ন করে নিতে পারি যে এগুলোর প্রতি আমরা একটা খেয়াল রাখি, নাকি আনন্দ? সঠিক স্যার, এগুলোর মধ্যেই আসবে স্যার, ইনশাল্লাহ। তাহলে আমরা এটা দেখলাম এখানে আরো কি না, এই যে তোমরা গ্রাম আদালত আইনের 10 ধারাটা, অনেকগুলো এখানে ভেজাল আছে। এবং 11 ধারা অবমাননা, গ্রাম আদালত অবমাননা আইন যেটা আছে, আমি বলি কথা হলো, প্রশ্নকর্তা যখন প্রশ্ন করে তখন কিন্তু বিগত সালের প্রশ্ন দেখে, যে বিগত সালের প্রশ্নটা দেও, তারা যে কোনো ভাবে ম্যানেজ করে দেখে যে বিগত সালের মধ্যে কোনটা ভালো মার্কেট পেয়েছে, বা এটা কোনটা জানা প্রয়োজন। এর মধ্যে কিছু সহজ থাকে, কিছু কঠিন থাকে। বুঝতে পারছো? এই জন্য বিষয়টা একটু দেখে নিবা, যেগুলো ইয়ে আছে। যেমন এখানে গ্রাম আদালতের অবমাননা, যদি এখানে যদি মানে যদি কোনো ব্যক্তি গ্রাম আদালত অবমাননা করেন, সেক্ষেত্রে গ্রাম আদালত আইন অনুসারে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। তো গ্রাম আদালত অবমাননা, যে গ্রাম আদালতের আইন যে আছে, আইনের 11 ধারায় বলা আছে গ্রাম আদালতের অবমাননা বলছে কোনো ব্যক্তি আইনসঙ্গত কারণ ব্যতীত যদি গ্রাম আদালত বা এর কোনো সদস্যকে আদালতের কার্যক্রম চলাকালীন সময় অশালীন কথাবার্তা, ভয়ভীতি প্রদর্শন, আক্রমণাত্মক আচরণ, অন্যবিধ কোনো আচরণ করেন, বা কোনো প্রকার অপমান করেন, বা গ্রাম আদালতের কার্যক্রমে কোনো ব্যাঘাত সৃষ্টি করেন, বা গ্রাম আদালতের আদেশ সত্ত্বেও কোনো দলিল দাখিল বা অর্পণ বা হস্তান্তর করতে ব্যর্থ হন, বা গ্রাম আদালতের যে প্রশ্নের জবাব তিনি দিতে বাধ্য, সেরূপ কোনো উত্তর তিনি দিতে অস্বীকার করেন, বা সত্য কথা বলার জন্য শপথ গ্রহণ করে গ্রাম আদালতের নির্দেশ মোতাবেক তার প্রদত্ত জবানবন্দিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তাহলে তিনি গ্রাম আদালত অবমাননা করেছেন বলে গণ্য হবে। তাহলে আমরা এখানে অবশ্যই বিষয়টা নিতে পারি যে গ্রাম আদালত অবমাননার ক্ষেত্রে কারণগুলো কি কি, বা কোন কোন বিষয়গুলো গ্রাম আদালতের অবমাননার কারণ হতে পারে। কি আমরা কি এটা দিতে পারি এটা? 11 ধারাটা গুরুত্ব আছে স্যার। 11, 10 দুটোই, 11, 10 এবং গ্রাম 3, এটা প্রতিটাই। কারণ 6 না হতে পারে, এখতিয়ার হতে নাও এখতিয়ারও হতে পারে, গ্রাম আদালতের এখতিয়ার। কিন্তু বিশেষ করে 10, 11 এটা খুবই গুরুত্বপূর্ণ, নাকি? জি স্যার। সঠিক স্যার। অর্থাৎ সাক্ষীকে সমন দেওয়ার ক্ষমতা এবং গ্রাম আদালতের অবমাননার বিষয়টি এখানে উল্লেখ করা। আরেকটা আছে না, আদালত অবমাননা আইন? জি স্যার, আছে স্যার। এটা লিখে আর নাও তোমরা, আমার তো কি মনে আছে? থাকে না, তোমরা লিখে নাও। আদালত অবমাননা আইন, সেখানে কোন কোন বিষয়গুলো আদালত অবমাননার শামিল, এই জিনিসগুলো দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখলাম যে গ্রাম আদালত অবমাননা, অর্থাৎ গ্রাম আদালত অবমাননা হতে পারে, এর কারণগুলো কি কি, এবং যদি কোনো ব্যক্তি গ্রাম আদালত অবমাননা করেন সেক্ষেত্রে শাস্তির বিধান কি। সেখানে বলা আছে তাকে অনধিক 1,000 টাকা জরিমানা করা যাবে, যদি কোনো ব্যক্তি গ্রাম আদালত অবমাননা করে। আচ্ছা, কতিপয় মামলা স্থানান্তর এটা প্রয়োজন নাই। সরকারি কর্মচারী, বৃদ্ধ মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পক্ষে পর্দাশীল ব্যক্তির প্রতিনিধিত্ব। আচ্ছা, আইনজীবী নিশ্চিত 14 ধারাটা অলরেডি আসছিল, যে কোন নামক ব্যক্তি তিনি তার গ্রাম আদালতে একটি মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করলেন। আসলে এই 14 ধারায় বলা আছে এই আইনের কোন বিধান যাই কিছু, মানে অন্যান্য আইনে যাহাই কিছু থাকুক না কেন, গ্রাম আদালতে দায়েরকৃত কোনো মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যক্তি আইনজীবী নিয়োগ করতে পারবে না। কারণ এটা কিন্তু ইন্সপেক্টরশিপের লিখিত পরীক্ষা আসছিল। তোমরা জানো কি এটা? আশেপাশে নিশ্চয়ই। কান খোলা রাখতে হয়, এগুলো কোনটা প্রশ্ন আসে না আসে এগুলো খেয়াল রাখবা তো, নাকি? আচ্ছা, তাহলে আইনজীবী নিষিদ্ধের কথা বলা হয়েছে 14 ধারায়। আর 17 ধারায় বলা আছে পুলিশ কর্তৃক তদন্ত, বলছে এই আইনের বিধান যাই কিছু থাকুক না কেন, কোন মামলার বিষয়বস্তু তফসিলের প্রথম অংশে বর্ণিত অপরাধ সম্পর্কিত হওয়ার কারণে পুলিশ সংশ্লিষ্ট আমলযোগ্য মামলার তদন্ত
বন্ধ করবে না। তবে যদি কোনো ফৌজদারি আদালতে অনুরূপ কোনো মামলার আনিত হয়, তাহলে উক্ত আদালত উপযুক্ত মনে করলে মামলাটি এই আইনের বিধান মোতাবেক গঠিত কোনো গ্রাম আদালতে প্রেরণের নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ পুলিশ কর্তৃক তদন্ত, গ্রাম আদালতে যে সকল অপরাধের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে সেগুলোকে পুলিশ তদন্ত করতে পারেন কিনা। তো এখানে আহ, তদন্তের কথাটা এইভাবে বলছে যে এই আইনে ভিন্নতর যাহাই কিছু থাকুক না কেন, কোনো মামলার বিষয়বস্তু তফসিলের প্রথম অংশে বর্ণিত কোনো অপরাধের সম্পর্কিত হওয়ার কারণে পুলিশ সংশ্লিষ্ট আমলযোগ্য মামলা তদন্ত বন্ধ করতে পারবে না। অর্থাৎ এইরকম ঘটনায় যদি কোনো আমলযোগ্য মামলা থাকে, সেটা তদন্ত বন্ধ করতে পারবে না। তার মানে আমাদের এইটা বিষয় প্রয়োজন নেই, আমাদের প্রয়োজনটা হলো পুলিশের কথা যেহেতু আছে, আমরা এখানে দেখবো, আমরা 14 ধারা দেখবো, আইনজীবী নিষিদ্ধ। 11 ধারা দেখবো, গ্রাম আদালত অবমাননা। 10 ধারা দেখবো, গ্রাম আদালতের সাক্ষী তলবের ক্ষমতা। আর একটা বিষয় আমরা দেখবো এখানে, আর 3 ধারা আছে গ্রাম আদালতে, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা। তবে আমাদের 10, 11 এবং 14 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কথা কি বুঝতে পারছো আইনুল? জি স্যার। 10, 11 এবং 14 ধারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10-এ কি বলা আছে? সাক্ষী তলবের ক্ষমতা। আর 11-তে বলা আছে কোন কোন বিষয়গুলো আদালত অবমাননার সামিল, নাকি? আচ্ছা, পর্নোগ্রাফি আমরা পড়েছি। একটা কথা বলি নেই, একটা প্রশ্ন আসছিল ইন্সপেক্টরশিপে যে পারিবারিক সহিংসতা একটা আইন আসছিল, জানো তো তোমরা নাকি? জি স্যার। তো সরাসরি যদি আছে পারিবারিক সহিংসতা রোধকল্পে পুলিশের করণীয় কি, তাহলে তো আমরা ভালোই বুঝি। কিন্তু প্রশ্নটা অন্যভাবে আসছিল। প্রশ্নটা আসছিল যে আহ, একজন পুলিশ অফিসার সেখানে বসবাস করেন, এই সেখানে তিনি বসবাস করেন, তার বসবাস করা তার ফ্ল্যাটে আরেকজন ব্যক্তি থাকেন। তো তিনি জানতে পারলেন তার বাড়ির আহ সে পাশের যিনি ভাড়া থাকেন তার পরিবারের একজন সদস্যকে বিভিন্ন সময় নির্যাতন করা হচ্ছে। তো সেক্ষেত্রে তার করণীয় কি? মানে বিষয়টা হলো যে কোনো পুলিশ অফিসার যদি এরকম কোনো সংবাদ জানতে পারেন, সেক্ষেত্রে তার করণীয় কি? অর্থাৎ পারিবারিক সহিংসতা বলতে কি বোঝায়? অর্থাৎ এই আইনের পারিবারিক সহিংসতা বলতে বোঝানো হয়েছে যে এর 3 ধারায় বলা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন বা আর্থিক নির্যাতনকে বোঝাবে। অর্থাৎ পারিবারিক সহিংসতা বলতে কি বোঝায়? তো পারিবারিক সহিংসতার ক্ষেত্রে বলা হয়েছে যে পারিবারিক সহিংসতা বলতে বোঝায় যে আহ এখানে এই কথাটা বলা আছে যে পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোন ব্যক্তির প্রতি, এমন কোন ব্যক্তি কর্তৃক শারীরিক, মানসিক, আর্থিক বা যৌন কোনো নির্যাতন বিষয়টিকেও আহ পারিবারিক সহিংসতা হিসেবে গণ্য করা হয়েছে। আচ্ছা, এই পারিবারিক যে সহিংসতা, পারিবারিক সহিংসতা বলতে কি বোঝেন এটা আমরা ছোটখাটো দেখতে পাই। তবে পারিবারিক সহিংসতা রোধকল্পে পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করব। এখানে কত ধারা পারিবারিক সহিংসতা রোধকল্পে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য? 4 ধারা। 4 ধারা 4 স্যার। ধারা স্যার। অর্থাৎ পারিবারিক সহিংসতা রোধকল্পে পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য। একজন সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য যদি দেয় তাহলে কি হবে? তা একই হবে নাকি? 4 ধারা স্যার। আচ্ছা, জি স্যার। কি জি কি স্যার। বলা আছে বলতে, যদি কোনো পুলিশ অফিসার কোনোভাবে পারিবারিক সহিংসতার সংবাদ প্রাপ্ত হন, অর্থাৎ যে কোনো ভাবে তিনি যদি হন, অথবা পারিবারিক সহিংসতা যে স্থানে ঘটেছে সেই স্থানে উপস্থিত থাকিবার কারণে পারিবারিক সহিংসতা সম্পর্কে তথ্য প্রাপ্ত হন। তার মানে কথাটা হলো এরকম যে তোমাকে যদি কোনোভাবে জানানো হয় অথবা তুমি যদি কোনোভাবে জানতে পারো বা তুমি যেখানে আছো সেখানেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে তোমার দায়িত্ব এবং কর্তব্য কি? এই কথাটাই বলা হয়েছে এই পারিবারিক সহিংসতা আইনের 4 ধারা। আমার কথা কি তুমি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা আইন 2010-এর 4 ধারার মধ্যে এই কথাগুলো বলা আছে। এরপরে এখন এখানে পুলিশ অফিসার কি কর্তব্য হবে? কর্তব্যরত কর্তব্য হবে ওই ব্যক্তিকে কি কি বলবেন
যে এই আইন অনুসারে তোমার প্রতিকার পাওয়ার অধিকার আছে, তোমার চিকিৎসা পাওয়ার সুযোগ আছে। তাই বলে সে নিজে কিন্তু চিকিৎসার মানে তাকে আশ্বস্ত করবেন যে এগুলো তোমার পাওয়ার সুযোগ আছে। প্রয়োগকারী কর্মকর্তার নিকট থেকে সেবা প্রাপ্তির সুযোগ তোমার আছে, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব। প্রযোজ্য ক্ষেত্রে আইনসঙ্গত সহায়তা প্রদান, এখানে একটা কথা বলা আছে, বিনা খরচে আইন পরামর্শ সহায়তা প্রাপ্তি, একটা আইন আছে এখানে। আচ্ছা, এই আরেকটা কথা বলা আছে যে অন্য কোনো আইন অনুসারে প্রতিকার প্রাপ্তির অধিকার আছে, সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য সকল কর্তব্য পালন। ভালো কথা, এখানে যে কথাটি বলা আছে যে পারিবারিক সহিংসতার শিকার, পারিবারিক সহিংসতার শিকার একজন ব্যক্তির প্রতি পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে কোন ধারা আমরা দেব? 4 ধারা। শোনো, তোমরা এখন ওই মাদক আইন, অস্ত্র আইন, পুলিশ আইন কিংবা ওই নারী শিশু নির্যাতন দমন আইন এগুলো তোমাদের আর পড়ার দরকার নাই। কারণ মোটামুটি তোমরা এগুলো কিছুটা হলেও বুঝতে পারছো। এখন তোমাদের এই জিনিসগুলো আসতে হবে, অর্থাৎ এগুলোতে যেন উইদাউট বুকে কোনো অবস্থাতে ভুল না হয়। নাম্বার কেন এগুলোতে পাবা দুই একটা, বিভিন্ন রকমের প্রশ্ন আসেই প্রতি বছর। কিন্তু আসলে তো আমার কথা বুঝছো। জি স্যার। এখানে আর একটা বিষয় তোমাদেরকে বলি যে আইন প্রয়োগকারী, এখানে বলা আছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। এখানে কোনটা, একটা হলো পুলিশের দায়িত্ব কর্তব্য, আর যদি এখানে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ করা হয় তার কি কর্তব্য আছে সেটা আলাদা ব্যক্তি। তো আমরা দেখবো আরেকটা এখানে আছে, আদালতে আবেদন, আশ্রয়, বসবাস, এগুলো এরকম একটা নাই। পারিবারিক সহিংসতা 4 ধারাটা আমাদের প্রয়োজন নাকি আইনুল? আচ্ছা, এই দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি দমন কমিশন আইনের এখানে 21 ধারায় বলা হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। যেমন ইন্সপেক্টরশিপ পরীক্ষা আসছিল যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোন 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 কর্মকর্তা বা কোন কোন সংস্থার ব্যক্তিগণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তো এইটা কিন্তু অনেকেই ভুল করছে, 21 ধারা দিছে, বুঝতে পারছো আইনুল? আইনুল নাই? তো সাইফুল, এটা বুঝতে পারছো ইন্সপেক্টরশিপে জি কিরকম ভুলটা জি করছে? স্যার। 23 ধারা হবে স্যার, এটা হ্যাঁ, বুঝতে হবে পারছি। 23 ধারা, তো এই জন্য ভিতরে পড়বা। যেমন অনুরূপ ভাবে আমরা যদি দেখি যে দুর্নীতি দমন কমিশন আইনের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা বা কি কারণে দুর্নীতি দমন কমিশন আইন বা জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো উৎস যদি কোনো ব্যক্তির দখলে থাকে, সে ব্যক্তিকে কোনো ব্যক্তি সে ব্যক্তিকে কি গ্রেপ্তার করা যায়, বা সেই ব্যক্তিকে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করবা কখন কি কারণে দুর্নীতি দমন কমিশন আইনের বিধান অনুযায়ী একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তো বলা আছে এই আইনের অন্যান্য বিধানে যাহাই কিছু থাকুক না কেন, কমিশন থেকে এতদ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো ব্যক্তি তার নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির নামে স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিক বা দখলদার, যাহা তাহার ঘোষিত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ, তাহলে উক্ত কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ এখানে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না? কে আছে নাকি বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা? বিনা পরনে তো উল্লেখ নাই স্যার। হ্যাঁ, নাই নাকি? 27 ধারা কি আছে? শাস্তি, তাই না? কিন্তু ওই যে ইয়ে আছে যে ফাঁদ পাতাতে আছে যে, তবে হ্যাঁ এখানে একটা কথা বলা আছে, এখানে আদালতের অনুমতি লাগবে না, এখানে বলা আছে আদালতের অনুমতি, আদালতের কথা বলা আছে। এখানে বিনা পরোয়ানায় কি গ্রেফতার করা যাবে না রাশেদ? কিন্তু স্যার উল্লেখ নাই স্যার। যেহেতু আদালতের অনুমতি লাগে, তাহলে গ্রেপ্তার বিনা করতে তো পরোয়ানায় মনে হয় আদালতের তাহলে অনুমতি। গ্রেপ্তারের ক্ষমতা না, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা আমাদের দেখতে হবে যে আছে কিনা, জ্ঞাত আয়ের বহির্ভূত উৎস। না,
বিনা পণায় গ্রেপ্তারের কোনো বিষয় না এখানে। গ্রেপ্তারের ক্ষমতা আছে হলো, যদি এরকম প্রশ্ন আসে যে আহ দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করুন, বা কি পদ্ধতি অনুসরণ করে এই দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী গ্রেপ্তার করা যায়। আচ্ছা, শুনানি, অভিযোগ তদন্ত, এখানে আরেকটা আছে। 27 ধারা তো আমরা পড়ছি, জ্ঞাত আয়ের বহির্ভূত উৎস দখলে রাখার শাস্তি, তথ্য পরিচয় এবং গোপন করা। এখানে বলা হচ্ছে এর অধীন। আমি এখানে আমার কাছে এটা ইয়াটা নাই, বিধিমালা, দুর্নীতি দমন বিধিমালার মধ্যে তোমরা দেখো, এই দুর্নীতি দমন বিধিমালা বিষয় আছে। হুম, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাত পাতা, দুর্নীতি দমন বিধিমালা দুটো জিনিস কিন্তু দুই রকম, একটা হলো দুর্নীতি দমন বিধিমালা আর একটা হলো দুর্নীতি দমন কমিশন। হাত পাতার ক্ষেত্রে বলা আছে দুর্নীতি প্রতিরোধের নিমিত্তে আইনের তফসিল বলিত অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বর্গকে হাতে নাতে ধৃত করিবার উদ্দেশ্যে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কমিশনার এর অনুমোদন ক্রমে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা হাত পাতা বা ট্র্যাপ কেস প্রস্তুত করতে বা পরিচালনা করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছো? কি তোমরা বোঝো নাই? আমার কথা কি বোঝো তোমরা? তোমাদের কাছে বই আছে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007। কয় ধারা স্যার? হাত পাতে তোমাকে টাকা নেয়, টাকার লোভ দেখে যে গ্রেপ্তার করে দুদকেরা, জানো তো? এগুলো জি তোমরা স্যার। পড়ো নাই কখনো। এগুলো পড়ো নাই বলেই ঝামেলা আছে। এটা দেখতে হবে যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর মধ্যে বলা আছে, 7-এর 16 ধারায় বলা আছে ফাঁদ পাতা, অর্থাৎ এই একজন লোককে আটক করার নিমিত্তে তারা ফাঁদ পাততে পারে। এটা আসছিল তো, ফাঁদ পাতা মামলা বলতে কি বোঝেন, কার জন্য আসছিল এটা? ইন্সপেক্টর শিবির স্যার। এগুলো দেখো। আর এই ধারাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 18 ধারা এবং 19 ধারা। এখানে যে কথাটা বলা আছে দেখো, এখানে এটা খুবই বুঝতে হবে। অপরাধ লব্ধ সম্পত্তি অবরুদ্ধ করার কোনো আদেশ, অর্থাৎ এই যে আমাদের যারা দুর্নীতি করছেন, যে সকল বড় বড় কর্মকর্তা তাদের সম্পত্তি যে আটক করছেন, এগুলো এবং ক্রোক করার যে আদেশ, এই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা কি দায়িত্ব পালন করতে পারবেন, অর্থাৎ এই দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007। তো দুর্নীতি দমন কমিশন আইনে নাই, বিধিমালাতে বলা আছে যদি কোনো ব্যক্তি জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো অর্থ দিয়ে কোনো সম্পদ অর্জন করেন, এখানে বলা আছে যে কমিশন কর্তৃক গৃহীত কোনো কার্যক্রমে যে কোনো পর্যায়ে যদি কমিশনের নিকট যুক্তিসঙ্গতভাবে প্রতীয়মান হয় যে কোনো ব্যক্তি আইনের তফসিলভুক্ত কোনো অপরাধ সংগঠন করেছে, তাহা হলে কমিশন উক্ত উহার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত ব্যক্তির অপরাধলব্ধ বা ক্ষেত্রমত জ্ঞাত আয়ের বহির্ভূত অসঙ্গতিপূর্ণ সম্পত্তি যাহা উক্ত ব্যক্তির নিজ নামে বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তির দখলে আছে বা যার দখলে থাকুক না কেন, তা ফ্রিজিং করতে পারবেন এবং তা কোর্টের আদেশ চাহিয়া আদালতের নিকট আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত বা শনাক্ত করার যোগ্য সম্ভব না হলে সকল সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করার আদেশ, দুঃখিত, অবরুদ্ধ না, অপরাধলব্ধ সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করার আদেশের জন্য আবেদন করতে পারবেন। কথাটা কি বুঝছো কিনা বোঝো নাই তোমরা? স্যার, হ্যাঁ। মানি লন্ডারিং আইনের 14, আর এখানে স্যার এটা না, একই হয়ে মানি গেছে। লন্ডারিং আর এটা আলাদা। তো মানি লন্ডারিং কি জানো? মানি লন্ডারিং তো আলাদা। মানি লন্ডারিং এর বিষয়টা হলো জ্ঞাত আয়ের বহির্ভূত কোন টাকা পয়সা তোমার কাছে যে থাকে, সেটা হলো তোমার দুর্নীতি দমনে। আর মানি লন্ডারিং তুমি দেশে পাচার করছো, বাইরে নিয়ে আসছো, এটা তো এক না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, জি জি, স্যার। মানি লন্ডারিং হলো বিদেশ থেকে টাকা আনছো নাহলে পাচার করছে, এর বাইরে তো আর কোনো অপরাধ নাই। তোমার 20 তলা বিল্ডিং আছে, এ তো মানি লন্ডারিং এ মামলা হবে না। কথাটা কি বুঝতে পারছো? তোমার টাকা পয়সা জি আছে, স্যার। আচ্ছা, টাকা পয়সা থাকলে তুমি তো ব্যাংকে দেখাবা। আচ্ছা, এখানে দুর্নীতি দমন কমিশনের যে বিধিমালা আছে, যেখানে বলা আছে যে এই দুর্নীতি দমন কমিশন আইনে যে সকল বিষয়কে অপরাধ, অর্থাৎ জ্ঞাত আয়ের বহির্ভূত যে সম্পদের কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির দখলে এরকম কোনো সম্পত্তি পাওয়া যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তা
এই মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত কি করতে পারেন, আদালতের নিকট আবেদন করতে পারেন যে এই ব্যক্তিটার যে জ্ঞাত আয়ের বহির্ভূত যে সম্পদগুলো আছে এগুলো ক্রোক বা ফ্রিজিং করার আদেশ চাইয়ে আদালতের নিকট আবেদন করতে পারবেন। এখন তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে না, তার সম্পদগুলো শনাক্ত করা সম্ভব হচ্ছে না, কোনটা তার হালাল পথে করা অর্থাৎ কোনটা বৈধ কোনটা অবৈধ, বুঝতে পারছো, তাহলে বলছে যে সব সম্পদ, তার যত সম্পত্তি আছে সবগুলো ক্রোকের আদেশ দিতে হবে বা ফ্রিজিং করার আদেশ দিতে হবে, অবরুদ্ধ করার আদেশ চাই তিনি আবেদন করতে পারবেন। বুঝতে পারছো তোমরা, না বোঝো নাই? জি স্যার, জি স্যার, বুঝছি বুঝতে স্যার। পারছি। আরেকটা আইন যে আছে স্যার, দুর্নীতি দমন আইন, ওই যে ঘুষের 161 ধারা, ওটা কি স্যার ঘুষ সংক্রান্ত বিষয়? ও একশো দুর্নীতি একষট্টি দমন বাদ দাও, 161 তো ওটা, ওই 161 ফাঁদ পাতা করছে এখন। 161 তো কোনো মামলা হয় না, 161 এখন তো দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়, মানে অর্থাৎ ওই শিডিউলের মামলাগুলো ওই দুর্নীতি দমন কমিশনে তদন্ত করে। বুঝতে জি পারছো? স্যার, এটা জানার জন্য। জি স্যার, জানার জন্যই ওটার দরকার যে নেই, আমি যেটা বলতে চাইলে দেখো, কারণ এটা বর্তমানে আলোচিত, অনেক লোকের সম্পত্তি ক্রোক করা হয়েছে, ফ্রিজিং করা হয়েছে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরপরে এই আইনের 18 কথা বলা আছে অবরুদ্ধকরণ এবং ক্রোকাদেশ জারি, বলছে এর অধীন অবরুদ্ধ ক্রোকাদেশ প্রদান করা হলে আদালতের অবিলম্বে সম্পত্তির বিবরণ সহ হস্তান্তর, লেনদেন, দায়মুক্তকরণ নিষিদ্ধ করিয়া আদেশটি সর্বসাধারণ অবগত পত্রিকায় দিতে পারবে। তো আমাদের জন্য এখানে 18 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিভিন্ন কর্মকর্তাগণের কিন্তু এই সম্পদ ক্রোক করা হয়েছে নাকি? কি জি স্যার। তোমরা কি এই আইনে নতুন নাকি, বুঝলাম না আমরা, আমি বুঝছি না তোমাদের। পড়বারে বাবা, না পড়লে তোমরাই বুঝবা। আমার আমার আর আমার কতটুকু, আমি যতটুকু পারি চেষ্টা করছি। বিএসটিআই আইনের প্রয়োজন নাই। বিএসটিআই আছে নাকি, বিএসটিআই এর কিছু কিছু, না, নিষিদ্ধ ইত্যাদি। আমাদের মানি লন্ডারিং আইন দেখতে হবে, মানি লন্ডারিং প্রতিরোধ। এখানে দুটো আছে, একটা আছে মানি লন্ডারিং আর একটা হলো বিধিমালা। মানি লন্ডারিং এর বিষয়টা আমাদেরকে দেখতে হবে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন। একটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মধ্যেও এরকম কিছু বিষয় আছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, এখানে মানি লন্ডারিং এর অর্থ বলা আছে অর্থ বা সম্পত্তির পাচার। মানি লন্ডারিং এর অর্থ, মানি লন্ডারিং কাকে বলে, কি মানি লন্ডারিং এর এখানে অর্থ আছে, এখানে 2-এর বলা আছে মানি লন্ডারিং এর অর্থ। এখানে যে কথাটি বলা আছে, নিম্নবর্ণিত উদ্দেশ্যে সাথে সম্পৃক্ত জ্ঞাতসারে অপরাধলব্ধ, দেখো অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা, নিয়ন্ত্রণ, গোপন, ছদ্মবেশ, ছদ্মাবৃত্ত করা অথবা সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা তাকে সাহায্য সহযোগিতা করা, ভালো কথা। এখানে মানি লন্ডারিং যদি কখনো আসে, যে মানি লন্ডারিং বলতে কি বুঝেন, তাহলে কোন পর্যন্ত লিখতে হবে, সংজ্ঞাটা কত পর্যন্ত লিখতে হবে? দুইয়ের ভয়ের স্যার, এক থেকে এই পর্যন্ত। অনেকগুলো আছে এখানে কিন্তু, বুঝতে পারছো? জি স্যার, দুইয়ের ভয়ের পর থেকে এ পর্যন্ত। একেবারে অনেক, এফ না শুধু, অনেক কিছু আছে এখানে, অনেকগুলো বলা আছে। এফ এর সরেও থেকে শুরু করে অনেকগুলো এখানে উত্তর দেওয়া দেওয়া আছে। সম্পৃক্ত অপরাধ তো আমরা জানি, তাই না? আচ্ছা, আমরা এখানে, আমি যে বিষয়টা দেখতেছি, মানি লন্ডারিং অপরাধের দণ্ড, তদন্তে বাধা, সহযোগিতা, প্রতিবেদন প্রেরণের দণ্ড, অপরাধ তদন্ত, স্পেশাল জজ কর্তৃপক্ষ, সম্পত্তি অবরুদ্ধ করা। আমরা ওখানে যেটা দেখলাম 18 ধারা হলো সম্পত্তি অবরুদ্ধ করার কথা বলা আছে, ক্রোক করার কথা বলা আছে। এখানে 14 ধারায় বলা আছে, তো ওখানের বিষয়টি হলো যে জ্ঞাত আয়ের বহির্ভূত উৎস মাধ্যমে সে যদি করে। মানি লন্ডারিং মধ্যে আবার বলছে যে তদন্তকারী সংস্থার লিখিত আবেদনের ভিত্তিতে আদালত
বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত মানি লন্ডারিং অপরাধের সহিত সম্পৃক্ত সম্পত্তি বা অপরাধলব্ধ আয় বা সম্পত্তি অবরুদ্ধকরণ বা ক্রয় করার আদেশ করতে পারবেন। তবে শর্ত থাকে যে মানি লন্ডারিং অপরাধের সহিত সম্পৃক্ত সম্পত্তি, অপরাধলব্ধ অর্থ, আয় বা সম্পত্তি চিহ্নিত করা সম্ভব না হলে, এখানে কথাটা বলা আছে। তাহলে এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, একটা হলো মানি লন্ডারিং আর একটা হলো দুর্নীতি দমন কমিশন আইন, দুটো। অর্থাৎ প্রশ্নের মধ্যে যেটা লেখা থাকবে সেটা আমাদেরকে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। এখানে যে কথাটি বলা আছে যে এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে, এখানে 14 ধারায় বলা আছে যে এই ব্যক্তির জমি, এখানে না, এখানে বলা আছে যে তার সম্পত্তি ফ্রিজিং বা ক্রয় করার আদেশ দেওয়া যাবে। কিভাবে বলছে যে কে দিতে পারেন? আদালত দিতে পারবেন, যে বাংলাদেশের বাইরে এবং ভিতরে যেখানেই থাকুক না কেন সম্পৃক্ত সম্পত্তি বা অপরাধলব্ধ আয় বা সম্পত্তি অবরুদ্ধ বা ক্রয় করার আদেশ দিতে পারবেন। এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 14 ধারায় এখানে বলা হয়েছে। আচ্ছা, অবরুদ্ধকরণ বা ক্রয়ের আদেশ নিমিত্ত সম্পত্তির পূর্ণ বিবরণ, সম্পত্তির মানি লন্ডারিং কোন অপরাধের প্রয়োগযোগ্য বা যুক্তিসঙ্গত প্রাথমিক প্রমাণাদি, এখানে দুটো আছে, দুর্নীতি দমন কমিশনও আছে, আবার এই মানি লন্ডারিং প্রতিরোধ আছে। কিন্তু যদি মানি লন্ডারিং এর কথা উল্লেখ করা থাকে তাহলে মানি লন্ডারিং পাবে। অন্য ধারাটাও আমরা দেখতে পারি, অবরুদ্ধ বা ক্রয়কৃত সম্পত্তি ফেরত প্রদান, বা এখানে এমনও হতে পারে যে যেগুলো, যে সম্পত্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী অবরুদ্ধ করা হয়েছে সেই সম্পত্তি ফেরত দানের পদ্ধতি আলোচনা করে, বা মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী প্রকৃত সম্পত্তি ফেরত প্রদানের বা কখন তিনি ফেরত পেতে পারেন বা কি কারণে ফেরতের আদেশ প্রদান করা হলে করণীয় কি, ফেরতের আদেশ প্রদান করা হলে করণীয় কি। 15 ধারাটা আমরা এমনি দেখতে পারি যদি কখনো আসে আর কি, কিন্তু 14 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানি লন্ডারিং অপরাধ দমন প্রতিরোধ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইউনিট, ইন্টেলিজেন্স ইউনিট এর ক্ষমতা এবং দায়িত্ব, এটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা এমসিকিউতে আসে নাকি। এখন ধারাটাও দেখতে হবে তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন কিনা। এখানে বলা আছে অবরুদ্ধকৃত এবং প্রকৃত সম্পদ। শুনো, তোমাদের নিজেদের মধ্যে একটা ডেভেলপ করতে হবে, সেটা হলো যে এরকম বাঁকাতেরা প্রশ্ন কোনগুলো হতে পারে বাস্তবের উপরে। একজনের সম্পত্তি আটক করে একজনকে রিসিভার নিয়োগ করলো, আইনে রিসিভার নিয়োগের এখতিয়ার না থাকলে তো পারবে না। কি রাশেদ? আইনে যদি রিসিভার জি নিয়োগের কোনো এখতিয়ার না থাকে তাহলে কি রিসিভার নিয়োগ করতে পারবে? না স্যার, পারবে না স্যার। না স্যার। এই জন্য তোমরা নিজেরাই নিজেরা এই বিষয়গুলো একটু দেখবা, শুধু ধারণা নেওয়ার জন্য। কোনো কারণে যদি আসে, ধারা মনে থাকলেও 2 লাইন যদি লিখতে পারো, আর যদি উইথ বুকে আসে তাহলে তো পুরোটাই পাবা, তো খুঁজে পাবা না কোথায় আছে। মনে করো যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন আসলো বা দুর্নীতি দমন কমিশন আইন আসলো, যেখানে বললো যে কোন ধারায় একজন আম, জ্ঞাত আয়ের বহির্ভূত যে সম্পদ আছে সেগুলো ক্রয় বা ফ্রিজিং এর আদেশ দেওয়া যায়। তোমার যদি এখানে ধারাটা মনে থেকে 2 লাইনও হয় তাও তো তুমি পারবা নাকি। ধারা যদি মনে না থাকে তাহলে জি কিন্তু একটা নাম্বারও পাবা না। তা যেখানে তুমি নাম্বার পাচ্ছই না, সেখানে যদি 1-2 নাম্বার পাও সেটা তো তোমার একটা উপকারে নাকি। এই জি জন্য স্যার। এই বিষয়গুলো একটু দেখবা। যেমন অবরুদ্ধকৃত, ক্রয়কৃত বা বাজেয়াপ্তকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থাপক আর তত্ত্বাবধায়ক নিয়োগ। তাহলে এমন হতে পারে যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী যে সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে তা অন্য কোনো ব্যক্তির তত্ত্বাবধানে দেওয়ার কোনো বিধান আছে কিনা, বা এই সম্পর্কে কোনো রিসিভার নিয়োগের পদ্ধতি আলোচনা করুন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী কখন কি কারণে কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে রিসিভার নিয়োগ করা হয়, তাহলে আমাদের বুঝতে হবে, কারণ এগুলো তো করছে অলরেডি, সরকার করছে না। জি স্যার। যদিও এগুলো আমাদের তদন্তের বিষয় না, কিন্তু তারপরেও দু একটা বিষয় আছে আমাদের জানা প্রয়োজন, কৌতূহল জাগে কি কারণে দিল। শোনো, সরকার যেগুলো কাজ করতেছে প্রত্যেকটা কাজ আইনের মধ্যে আছে, আইনের বাইরে কিন্তু কিছু নাই। কাছে কাছে এটা আমাদের দেখতে হবে। এখানে বলা আছে এই আইনের অধীন কোন সম্পত্তি অবরুদ্ধ, ক্রয় বা বাজেয়াপ্ত করা হলে
তদন্তকারী সংস্থা বা উহার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে উক্তরূপ সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি কোনোভাবে নিষ্পত্তির জন্য আদালত স্বীয় বিবেচনায় যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ আদেশ প্রদান করতে পারবেন বা ব্যবস্থাপক নিয়ন্ত্রণ নিয়োগ নিয়োগ করতে পারবেন। মানি লন্ডারিং অপরাধ দমন প্রতিরোধ আইন, এখানে যে ফাইন্যান্সিয়াল ইউনিট, এখানে বলা আছে এআইন এর উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইউনিটের নিম্নরূপ ক্ষমতা এবং দায়িত্ব থাকবে। যদি প্রশ্ন আসে যে মানি লন্ডারিং প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইউনিটের ক্ষমতাগুলো আলোচনা করুন, কারণ এটা অলরেডি কয়েকবার এমসিকিউতে আসছে, তো সেখানে এটা দিতেও পারে, একটা দেখা তো আমাদের প্রয়োজন আছে। এখানে 23 ধারাটার মধ্যে বলা আছে যে কি কারণে দিতে পারেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ইউনিট, প্রতিষ্ঠা, এগুলো প্রয়োজন নেই। মানি লন্ডারিং অপরাধ প্রতিরোধ রিপোর্ট প্রদানকারী সংস্থার দায় দায়িত্ব, এটা আমাদের প্রয়োজন নাই। বিদেশি রাষ্ট্রের সহিত চুক্তি, এটা আমাদের একটা প্রয়োজন আছে, কারণ এটা তোমার বিপদে ফেলানোর জন্য দিতে পারে। 26 ধারা, বিদেশি রাষ্ট্রের সহিত চুক্তি বলতে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক চুক্তি, কনভেনশন, আন্তর্জাতিক আইনের স্বীকৃত কোনোভাবে কোনো বিদেশি রাষ্ট্রের সহিত চুক্তি করতে পারবেন। এর অধীন সরকার কোনো বিদেশি রাষ্ট্রের সহিত চুক্তিবদ্ধ হলে মানি লন্ডারিং অপরাধ প্রতিরোধে সরকার উক্ত বিদেশি রাষ্ট্র বা সংস্থার নিকট প্রয়োজনীয় তথ্যাদি চাইতে পারবেন। হ্যাঁ, এটা প্রয়োজন আছে। এই 26 ধারাটা তোমরা এটা দেখে নিও। মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, বিধিমালাতে কি বলা আছে দেখি। আইনের তো অভাব নাই, আইনের ভর্তি আছে আমাদের দুনিয়াতে। না, এখানে ওরকম নাই, তারপরে যদি দেয় তোমার কিছুই করার নাই। আমরা সর্বশেষ যেটা আলোচনা করব পাবলিক পরীক্ষা 3 ধারা। এখানে পাবলিক পরীক্ষার মধ্যে বলা আছে পাবলিক পরীক্ষা ভুয়া পরিচয় দান, যে কোনো পাবলিক পরীক্ষায়। তো এখানে যদি পুলিশ সদস্যের ক্ষেত্রে পাবলিক পরীক্ষা, তো পুলিশ সদস্য তো এক না। এখানে বলছে পাবলিক পরীক্ষা ভুয়া পরিচয় দান, বলছে পরীক্ষার্থী না হওয়া সত্ত্বেও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করিয়া বা পরীক্ষার্থী বলিয়া ভান করিয়া কোনো পাবলিক পরীক্ষার সময় পরীক্ষা হলে প্রবেশ করণ। দ্বিতীয়ত, অন্য কোনো ব্যক্তির নামে, কোনো ব্যক্তির কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে তিনি এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আমার কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? শোনো, একটা কথা জেনে রাখো, যদি পাবলিক পরীক্ষার প্রশ্ন এখানে বলা আছে ভুয়া মার্কশিট, ভুয়া সার্টিফিকেট কেউ প্রস্তুত করেন, তোমাদের এটা এমন হতে পারে যে তোমরা পেনাল কোর্টে চলে গেলা, পেনাল কোর্টে যাওয়ার কোনো সুযোগ নাই। জালিয়াতি করে যদি প্রস্তুত করেন, তাহলে এই যে পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980, সেখানে খুঁজলে পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি জি স্যার। স্যার। কারণ এটা এমনও হতে পারে যে ভুয়া মার্কশিট কিংবা ভুয়া সার্টিফিকেটের বিষয়টি আসতেও পারে। যাই হোক, এখানে যতটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করেছি, পাসপোর্ট আইনে 4 ধারা গ্রেপ্তার, বিনা মানে গ্রেপ্তারের ক্ষমতা, এটা প্রয়োজন নেই। যাই হোক, আমরা রাত্রেকালে যেটা আলোচনা, রাত্রেকালে অন্যগুলো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। তোমাদের মাঝ থেকে কিংবা যারা আমার কথা শুনছে তাদের কাছেও আমি অনুরোধ করব, তারাও যেন নিজেরা দেখে নিয়ে আসে যে কোন কোন বিষয়গুলো আমাদের এখনো আওতার বাইরে, আমরা এখনো পড়ি নাই বা আলোচনা করি নাই, যেহেতু পরশুদিন পরীক্ষা। আমার কথা কি বুঝতে পারছো সবাই, না বোঝো নাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, রাত্রে কথা হবে। আমি আবারও বলছি, অবশ্যই অবশ্যই লিখে নিয়ে আসবা, কারণ আমার সবকিছু মনে নাও থাকতে পারে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।